আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে অন্যান্য দিনের মতো খুব গভীর রাতে নয়, রাত 10:30 নাগাদ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করে জানালেন, এক, আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনের ধর্ণা থেকে উঠে যাচ্ছেন। न्यूट्रेला सोया चंक्स में है 52% प्रोटीन, जो 15 कटोरी दाल, 16 अंडों में 17 ग्लास दूध के बराबर है। न्यूट्रेला सोया चंक्स माने हेल्दी प्रोटीन का धाकड़ विकल्प। দুই, ওনারা কর্মবিরতি তুলে নিচ্ছেন, কিন্তু সেটা আংশিকভাবে। তিন, ওনারা প্রয়োজনে আবারও একইভাবে রাস্তায় নামতে পারেন, যা যা বলেছেন তার মধ্যে ক্ষীর এইটুকু। তো সেই কবে থেকেই হরতাল, মিছিল, আন্দোলন ইত্যাদির শেষে যখন একটা মীমাংসাতে আসে মানুষ, তখন আমরা যারা সেই ধারাবাহিক আন্দোলনটাকে বোঝার চেষ্টা করেছি, তার প্রতিটা স্লোগানকে আক্ষরিক অর্থের ওপরে গিয়ে কাঁটাছেঁড়া করেছি, প্রত্যেকটা দাবি ঠিক বেঠিক মূল্যায়ন করেছি, তারা আমরা ওই মীমাংসা সূত্র আসার পরে তা নিয়েও বসি হিসেব নিকেশে। সত্যি কিছু কি এলো এই আন্দোলন থেকে, নাকি কেবল স্তোক বাক্যে ভরে উঠল আকাশ? বোঝার চেষ্টা করে এই আন্দোলনের প্রাপ্তি কি কেবল আন্দোলনকারীদের, নাকি তা আরো বৃহত্তর সমাজের এক প্রাপ্তি? সেই নিরিখে আলোচনাটাকে নিয়ে যাবার আগে আসুন দেখি ডাক্তারবাবুরা কি কাজে ফিরলেন নাকি ফিরলেন না। আন্দোলনকারীদের তরফে দেবাশিস হালদার বলেন, আমরা শুক্রবার মিছিলের পরে নিজের কলেজে ফিরে গিয়ে বিভাগ ভিত্তিক এসওপি তৈরি করব, মানে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবেন, মানে কি হলে কি করা হবে তার একটা লিখিত ডকুমেন্ট, এবং যেখানে যেখানে খুব প্রয়োজন সেগুলি চিহ্নিত করা হবে। শুধু সেই অতি প্রয়োজনীয় জায়গাগুলিতেই আমরা কাজে যোগ দেব, বাকি জায়গায় আমাদের কর্মবিরতি চলবে, প্রয়োজনে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতেও ফিরতে পারি। আর এইখানেই বহু প্রশ্ন উঠে আসবে, সেটাই আমাদের বিষয় আজকে। ডাক্তারবাবুরা কাজে ফিরলেন নাকি ফিরলেন না? ডাক্তারবাবুরা কাজে ফিরছেন, শনিবার থেকে হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন। সাংবাদিক বৈঠকে ঘোষণা জুনিয়র ডাক্তারদের। গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবন চত্বর থেকে নিজেদের বক্তব্য কার্যত মধ্যরাতে তুলে ধরছিলেন আন্দোলনকারী ডাক্তাররা। বৃহস্পতিবার মধ্যরাতে নয়, রাত 10টার পর সাংবাদিকদের সামনে হাজির হলেন তারা। জানিয়ে দিলেন শুক্রবার থেকে স্বাস্থ্য ভবন থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিচ্ছেন। অবস্থান উঠলেও জারি থাকবে আন্দোলন। শনিবার থেকেই হাসপাতালে জরুরি পরিষেবায় ফিরছেন তারা। কেবলমাত্র স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবের নির্দেশিকা চিঠির প্রেক্ষিতে অবস্থান প্রত্যাহার আন্দোলনকারীদের। আশ্বাস ও প্রতিশ্রুতি তো আগেই প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল, তবে সেদিন ভরসা করতে কি অসুবিধা ছিল, নাকি প্রচ্ছন্ন রাজনৈতিক মদতে চলা অরাজনৈতিক আন্দোলনের লক্ষ্যই ছিল অচলাবস্থা বজায় রাখা, নাকি লক্ষ্য ছিল নবান্নের 14 তলার মুখ্যমন্ত্রী কুর্সি? আন্দোলন, কুর্সি কথা, তর্ক বিতর্ক, আজ সবেতে ইতি টানা যাক। ডাক্তারবাবুরা কাজে ফিরছেন, এটাই বড় কথা। রাজ্যের গরিব মানুষগুলো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন, এটাই তো স্বস্তি। এমনিতে আন্দোলন শেষ হলেই প্রাপ্তিকে বড় সড়ো করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে অভ্যস্ত নেতারা ওই যে জঙ্গি বীরের ভঙ্গি করে খানিক বাদে বাইরে এসে দেখাও তোমার জয়ের ফসল কাষ্ঠ হেসে, এমন মীমাংসা আমরা দেখেছি বহু। এবারে কিন্তু জুনিয়র ডাক্তারেরা সেটা করেননি। আসলে নিজেরাও কি খুব শিওর যে কি পেলেন? সে থাক, আমাদের আলোচনা দুটো কথা নিয়ে। এক, ডাক্তারবাবুরা কি কাজে ফিরলেন? দুই, নাকি আন্দোলন চলবে? তো তাদের কথা থেকে সেটা কি খুব পরিষ্কার হলো? তারা বলেছেন ফিরে গিয়ে তারা ঠিক করবেন কোনটা জরুরি নয়, সেই ভিত্তিতে তারা কাজ করবেন। এই ডাক্তারবাবুরা হলেন বিশ্বের সেই প্রথম আশ্চর্য পাওয়া কর্মচারী, যারা নিজেরাই ঠিক করবেন তারা কি করবেন কি করবেন না। ভারী মজার না? আপনারা যারা অফিসে মাঠে ঘাটে চাকরি করেন, বিনিময় মাইনে পান, তারা এরকম করা ছেড়ে দিন, ভাবতেও পারবেন? অফিসে ঢুকে ঘোষণা করতে পারবেন যে আজ থেকে আমি বা আমরাই ঠিক করে নেব কোন কাজটা করব কোন কাজটা করব না? হাসপাতালে বাইরে আপনাকে স্ট্রেচারে শুয়ে থাকলেই হবে না, আপনাকে এক নির্দিষ্ট ডেসিবেলে গলা তুলে চিৎকার করতে হবে, যা শুনলে পরে হয়তো ডাক্তারবাবুরা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী আপনার চিকিৎসা করতে আসবে, বা আপনার গলাতেই যদি সমস্যা থাকে তাহলে সঙ্গে রুদালি ভাড়া করে নিয়ে গেলেই সম্ভবত ডাক্তারবাবুরা সাড়া দেবেন। আর যদি রাজ্য সরকার এ নিয়ে প্রশ্ন করেন, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে থামিয়ে দেবার, স্তব্ধ করে দেবার হুমকি তো ওনারা আগেই দিয়ে রেখেছেন, বলেই রেখেছেন। এটা প্রত্যাহার নয়, একটা পরিকল্পনা, যাতে যে কোনো মুহূর্তে আন্দোলন মোডে ফেরা যায়। এগুলো মানা যায় না।
কিন্তু তর্কের খাতিরে যদি মেনেও নিই তাহলেও কি একটা প্রশ্ন থেকেই যায় না? প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে যখন উনি কলকাতার পুলিশ কমিশনার সমেত ডিসি নর্থ বা আমলাদের সরিয়ে বেশ কিছু পদক্ষেপ নেবার কথা বলেছিলেন, সেদিনেই কি এই পদক্ষেপ নেওয়া যেত না? অনায়াসে সেদিনই বলতেই পারতেন গতকাল যা যা বলেছেন। বলেননি কেন? পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধের মতো আন্দোলন আংশিকভাবে প্রত্যাহার করার নিষেধ এমন কিছু লেখা ছিল? না হলে বোঝান 4 দিন আগে যা যা হয়েছিল 4 দিন পরে একটি সরকারি কাগজ আসা ছাড়া আর নতুন কি ঘটলো যে আপনারা ক্যাম্পাসে ফিরছেন? সেদিনই তো বলতে পারতেন ওই কাগজটা পাঠান। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, মাইনে পাওয়া সরকারি বা বেসরকারি কর্মচারী, অনুদান বা ভাতা পাওয়া কর্মচারী কি ঠিক নিজেই করতে পারে তারা কোন কাজ করবে কোন কাজ করবে না? সেটা ঠিক করে নেবার কথা বলার মধ্যে কতটা উদ্ধত্ত আছে? যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তার আছেন তারা বলছিলেন যে বন্যা দুর্গত যারা আছেন তাদেরকে ওখানে গিয়ে একটা ক্লিনিক করে তাদের পাশে দাঁড়াবে। নিশ্চিতভাবে ভালো উদ্যোগ, কিন্তু সেখানে একটা সরকারি নির্দেশিকাটাকে পালন করা উচিত। সেই জায়গায় কাজে নিযুক্ত করেছে সেটা তারা ঠিক করবে যে হ্যাঁ সে কতক্ষণ কাজ করবে। তাছাড়া তো সে তো নিজের মন মর্জি কোনোদিনই চলতে পারে না। আমি যেমন কাজ করি, পশ্চিমবঙ্গের কোনো সরকারি কর্মচারী বা কোনো লোকেরই সত্যি এই রাইট নেই, কিন্তু তারা সবাই বঞ্চিত। এই পরিস্থিতিতে এই বঞ্চনা থেকে যদি কেউ বার করতে পারে তা একমাত্র কেন্দ্র সরকারই বার করতে পারে। যে মাইনেটা দেয় তার মতো করেই কাজটা করা উচিত আমার মনে হয়। যখন সরকারের অধীনে আমি কাজ করবো, সুতরাং সরকার নির্ধারণ করে দেবে আমাকে কোথায় যেতে হবে এবং কি কাজ করতে হবে। সুতরাং আমাদের ব্যক্তিগত মতামত দেয়া আর আমরা ব্যক্তিগতভাবে এখানে যাবো ওখানে যাবো এটা বলা ঔদ্ধত্য ছাড়া আর কিছুই নয়। কর্মচারী আছে তারাও কখনোই ঠিক করতে পারে না যে আমরা এই সময়টুকু কাজ করব, এই সময়টুকু কাজ করব না। নির্দিষ্ট আইন আছে। আমি যে সংস্থারই কর্মচারী হই, সরকারি বেসরকারি, দাবিটা করতে পারি, কিন্তু এটা আমি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি এইটা করব সেটা করব, আমাকে এটা হয় না। আজকে কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্রে যে সমস্ত সরকারি কর্মচারীদের দিয়ে বাড়াচ্ছে, অথচ আমাদের এই রাজ্যে আজকে সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে। সরকার নির্ধারণ করবে কোথায় যাওয়া উচিত কি না উচিত, কিন্তু সে যদি ব্যক্তিগতভাবে সে কোনো ডিসাইড করে নেয় যে আমার ওখানে যেতে হবে, সেটা সম্পূর্ণরূপে ভুল। যারা বেসরকারি বা সরকারি যেভাবেই কাজ করুক তাদের নিযুক্ত করবে কেউ। সেই নিযুক্ত যারা করবেন তারা নির্দিষ্ট গাইডলাইন মেনে, সরকারি যে গাইডলাইন আছে যে শ্রমিক অসংগঠিত ক্ষেত্রের যে শ্রমিকদের, সেই গাইডলাইন অনুযায়ী তারা কাজও করবেন এবং ভাতাও তারাই ঠিক করবেন। যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেভাবে মাইনা দিয়ে ঠিক করছে, সেই স্কেলে এ রাজ্যেরও মাইনা বা দিয়ে ঠিক করা হোক। এটা তাদের অধিকার, ন্যায্য অধিকার বলে আমরা মনে করি। যার আন্ডারেই আমি কাজ করব সে আমাকে খাটিয়ে নেবে যেমনভাবেই হোক, এটাই পসিবল। কিন্তু অতিরিক্ত খাটাতে গেলে তখনই তো নিজের মনের ভিতরে একটা আসে। কাজগুলো ওনারা করছেন এটা সরকারের অনুমতি এবং যিনি যার আন্ডারে আছেন সেই অনুমতি হিসাবেই কাজ করা উচিত। বেসরকারি হোক এবং সরকারি, ভাতা তো ওনারাও পান, বেতনও পান, কিন্তু নিজের ইচ্ছাকৃত কোনো কাজই করা উচিত নয়। দেখুন, সরকারি ক্ষেত্রে কাজ করতে গেলে সরকারি যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মেনে কাজ করতে হবে এবং সরকারই ঠিক করবে যে সেই দপ্তরে সেই কর্মী কতক্ষণ কাজ করবে এবং তার বেতন কত হওয়া উচিত। সরকার সেটা বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেয়, সেটা তার যদি পছন্দ হয় সে চাকরি করবে সেখানে, না হলে সে করবে না। প্রশাসনিক কোনো কাজ তেনারা ঠিক করতে পারেন না। প্রশাসনিক যদি কোনো কাজ করতে হয় তাহলে গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য, প্রধান, উপপ্রধান বা বোর্ড আছে তেনারা করবেন। চাকরিতে জয়েন করেছেন সেই গাইডলাইন তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন মেনেই তাদেরকে চলা উচিত। তো সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, তারা ডিপার্টমেন্ট ঠিক করবে তারা কীভাবে চলবে না চলবে। আমি নিজে সে ঠিক করতে পারি না যে আমাকে এইভাবে চালানো হোক। আসলে এই আন্দোলন পেছন থেকে চালানো এক রাজনৈতিক আন্দোলন, গায়ে কেবল অরাজনৈতিক নামাবলীটা জড়িয়ে রাখা আছে। এই আন্দোলনের প্রথম এবং একমাত্র লক্ষ্য হলো বর্তমান সরকারকে ব্যতিব্যস্ত করা, তাদেরকে দ্রুত ভুল সিদ্ধান্ত নেবার প্ররোচনা দেওয়া, যাতে করে মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ে। এই আন্দোলনের লক্ষ্য, আবারও বলছি, বিচার নয়, ন্যায় বিচারও নয়। এই আন্দোলনের একমাত্র লক্ষ্য চেয়ার, কিসসা কুরসি কা। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।